বলুন কি করতে পারি? চন্দনবাবুর কেসটা ঠিক কি হলো? না মানে আমরা তো এসে এফআইআর করে গেছিলাম, বিপাশাদি নিজে এসেছিল এফআইআর করতে, তারপরেও কেন আপনারা কোনো স্টেপ নিলেন না? আপনি কি আমাকে থ্রেট করতে এসেছেন নাকি? দেখুন, আপনি যদি থ্রেট মনে করেন তাহলে থ্রেট, আমাদের তো কিছু করার নেই। আপনি কেন বলুন তো আপনার কোনো কাজ করছেন না? যেই কাজগুলো ডিউ আছে সেগুলো করার কেন প্রয়োজন মনে করছেন না? আপনি বুঝতে পারছেন একজন মহিলাকে দেখে তার কি অবস্থা? সে নির্যাতিত হচ্ছে, তারপরেও আপনারা কিছু করছেন না। দেখুন, কেউ যদি পার্সোনাল রিলেশন করে রাখে কারোর সাথে তাহলে তো আমাদের কিছু করার নেই। এটা পুরোপুরি ওদের ফ্যামিলি ম্যাটার। ফ্যামিলি ম্যাটার তো বুঝতে পারলাম, সেখানে নয় আপনি কিছু করতে পারবেন না, কিন্তু যে মেয়েটির ওপর দিনের পর দিন ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তার জন্য তো কিছু একটা করতে পারেন, একটা তো স্টেপ নিতে পারেন। সেটাই বা নিচ্ছেন না কেন? বুঝতে পারছেন না যে ও একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে? सर आप लोगों को तो सब कुछ साफ साफ पता है, फिर भी আপনারা कुछ भी করছেন না, লোকাল থানা से কোনো স্টেপই নিচ্ছে না, আর জানবুঝ के আপনারা ইগনোর করছেন। স্যার কত টাকা দিয়েছে আমার হাজবেন্ড আপনাদেরকে বলুন তো? দেখুন, আপনি থানায় বসে আছেন আর আমি ইউনিফর্ম পরে আছি। আপনি কিন্তু অত্যন্ত বাজে কথা বলছেন। আপনি যদি কিছু না করেন তাহলে কিন্তু আমাদের হায়ার অথরিটির কাছেই যেতে হবে। কি তখন থেকে হায়ার অথরিটি করছেন? শুনুন, আমাকে হায়ার অথরিটির ভয় দেখাবেন না। যান 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 যান, আপনার যেখানে ইচ্ছে যান, যাকে খুশি যা ইচ্ছে বলুন, কিন্তু আমি আপনাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ঢুকতে পারবো না। এই যে আপনার স্বামী বিয়ে করেছেন, একটা বাচ্চা আছে, অনেক দিনের কেস এটা, আর আপনি হঠাৎ করে এখন জানতে পারলেন, এরকম তো হতে পারে না। আমার তো মনে হয় আপনি আগেই জানতেন কিন্তু গুরুত্ব দেননি। এখন আপনার স্বার্থে ঘা লেগেছে তাই আপনি এই সমস্ত কথা বলছেন। আপনি দায়িত্ব নিয়ে বলছেন তো কথাগুলো? হ্যাঁ, দায়িত্ব নিয়েই কথাগুলো বলছি। আর এখন আপনারা আমাকে থ্রেট করছেন, আমি যদি স্টেপ না নিই তাহলে আপনারা আমাকে দেখে নেবেন। স্যার, আপনাকে থ্রেট করা হচ্ছে না, কিন্তু আপনি যদি মনে করেন এই থ্রেট শব্দটা প্রয়োগ করলে আপনার যদি ভালো লাগে, আপনি যদি মনে করেন আপনাকে থ্রেট করা হচ্ছে, তাহলে করা হচ্ছে। আমরা কি করব বলুন তো? মানে আপনি যদি আপনার কাজ না করেন, আমাদের তো হায়ার অথরিটির কাছে যেতে হবে, তা না হলে আমরা কি করব আপনি বলুন? একটা মেয়ের জীবনে না দুর্যোগ ঘটে গেছে, চোখের সামনে দেখতে পাচ্ছি স্যার, ও নির্যাতিত হচ্ছে। হঠাৎ করে ওনার স্বামী একজন মহিলাকে নিয়ে এসেছে, বাচ্চাকে নিয়ে এসেছে, সেসব চোখের সামনে দেখার পরও আমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকবো কেন স্যার? অন্যায় হচ্ছে তো, আর এই অন্যায়টাকে আপনারা প্রমোট করছেন। আপনারা প্রমোট করছেন বলে আমরা কিন্তু সেটাকে প্রমোট করব না, আমরা প্রতিবাদ করব। আপনারা তো কিছু করছেন না। আমরা যদি সেই অন্যায়কে প্রতিবাদ করি তখন আপনারা বলছেন যে আমরা অন্যায় করছি, আমাদের দোষ, আমরা আপনাদের থ্রেট করছি। শুনুন, একটা কথা বলি, আপনি তো আমাদেরকে একেবারেই চেনেন না তা তো নয়। আমরা এর আগেও বহুবার এসেছি, আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে। আপনি তো চেনেন আমাদের, সবটাই জানেন। এত বছর ধরে যে চন্দন আমার সঙ্গেই থাকতো সেটাও আপনি জানেন। হঠাৎ করে বাইরে থেকে কোন এক মহিলাকে ওর তুলে নিয়ে চলে এলো, আর বাড়িতে আমার থাকার জায়গা হবে না, সেটা তো হতে পারে না। এটা কি আমার স্বামী, তো আমার লিগ্যাল হাজবেন্ড, উনি কি আমার সঙ্গে এটা করতে পারেন বলুন তো? না, এটা উনি করতে পারেন না। ঠিক আছে, আমি চন্দন বাবুকে ডেকে কথা বলে নেব। ডেকে কথা বলে নেবেন বলছেন স্যার? এতদিন ডেকে কথা বলেননি কেন? আমরা তো কবে এফআইআর করে গেছে, আপনার তো ডাকা উচিত ছিল। আপনি আপনার সময় মতো ওকে ডাকবেন ভাবছেন। দেখুন, একটা কথা পরিষ্কার বলছি, আপনি যদি মুভ না করেন আমরা কিন্তু ধর্নায় বসবো। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কি ধরনের বসবেন? হ্যাঁ, শুনুন, আগের ডিএম এর সঙ্গে আপনার চেনা জানা ছিল, কিন্তু সেই ডিএম এখন আর নেই। ও আচ্ছা আচ্ছা, সেই কারণেই আপনি এত বাড়াবাড়ি করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। অনেকক্ষণ ধরে ভদ্রভাবে কথা বলছি, আর কিন্তু ভদ্রভাবে কথা বলতে পারবো না স্যার। আপনারা কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, বিপাশাদি ইনসিকিউর ফিল করছে, ওর মনে হচ্ছে যখন তখন ওকে কেউ মেরে ফেলতে পারে। কি করছেন আপনারা ওর জন্য? ওকে কি প্রোটেকশন দেবেন? সত্যি তো, আমরা তো এমনি এমনি আসিনি, আমরা তো ওর জন্য রিড্রেসালের জন্যই এসেছি। আচ্ছা, আমি কি সুরক্ষা দেবো বলুন তো? আমি কি এখন বাড়িতে পুলিশ পোস্টিং করব? সেটা তো আপনার জানার কথা। আপনি নিজে পোস্টিং এ থাকবেন নাকি অন্য কাউকে পোস্টিং এ দেবেন, এটা তো আপনার কাজ, আপনি ঠিক করবেন। আপনি কাকে কি বলছেন বুঝতে পারছেন? আমি কিন্তু এই থানার ওসি, আর আপনি আমাকেই বলছেন। দেখুন স্যার, আমরা কিছুই বলছি না, আপনি থানার ইনচার্জ, এবার আপনি ঠিক করবেন আপনি কি করবেন। একজন নাগরিক ইনসিকিউরিটিতে ভুগছে, তাই লোকাল থানা হিসেবে আপনার ঠিক কি করা উচিত সেটা আপনি ডিসাইড করুন। একটা রাত আমি ঘুমোতে পারছি না ও বাড়িতে। আমার সবসময় মনে হচ্ছে ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা, আপনি তো অনেকগুলো বছর ওনার সঙ্গে আছেন, এতদিন কিছু মনে হয়নি? মানে আপনি তো ওনার সঙ্গে ঘুরেও বেড়াতেন বিভিন্ন জায়গায়, তো এখন হঠাৎ কেন মনে হচ্ছে যে ওরা আপনাকে মেরে ফেলতে পারে? এইসব বাড়াবাড়ি না। आपको कैसे पता सर? नहीं मतलब যার সাথে ইনসিডেন্টটা হয়েছে ও তো নিজে কমপ্লেন করছে, আর একটা আদমি ইতনা দিন ওর সাথে থাকলো, अब अचानक और दूसरी बीवी और बच्चा को लेकर এসে গেল।
ये आपको ज्यादा नहीं लग रहा है सर? আচ্ছা, আপনি তো কোনো কাজ টাজ করেন না। তো তার জন্য কি আছে? তার জন্য অত্যাচার করা যায়। না না, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা বরং বিষয়টা মিউচুয়ালি মিটিয়ে নিন। দেখুন, এফআইআর করেছেন, এরপরে ধরা টরা পড়ে গেলে উনি কি আর আপনার প্রাপ্যটা আপনাকে দিতে চাইবে? না, কেন দিতে চাইবেন না সেটাই তো আমার প্রশ্ন। কেন দিতে চাইবেন না? আমাদের তো এখনো লিগালি বিয়েটা রয়েছে। ও চাইবে কি চাইবে না সেটা বড় কথা নয়। আইন অনুযায়ী ওর আমাকে যেটা দেওয়া উচিত, যেটা আমার প্রাপ্য, সেটা তো ওকে দিতেই হবে। একটা কোথা থেকে কোন মহিলাকে তুলে এনে ও নিজের স্ত্রী পরিচয় দিয়ে বাড়িতে রেখে দিয়েছে, তার মানে তো এই নয় যে আমার আইনগতভাবে যে অধিকারগুলো আমার প্রাপ্য সেখান থেকে আমি বঞ্চিত হব। এটা তো ওর বা আপনার কথা নয়, এটা তো আইনের কথা। এটা কি যে কোনো মূল্যে পরিবর্তন হতে পারে? দেশে তো একটা আইন কানুন বলে ব্যাপার আছে। সবাই কি আপনার মতো কথা বলবে নাকি? আপনি কিন্তু তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। আপনিও তো সম্মান করছেন না স্যার, আপনিও তো অসম্মানজনক কথা বলে যাচ্ছেন তখন থেকে। কি বলছেন আপনি এই বিষয়টা মেনে নিতে? এই বিষয়টা আপনি ওকে মেনে নিতে বলছেন কেন? না ও চাকরি করে না, তাহলে ভরণ পোষণের দায়িত্ব কেন নিয়েছিল বলুন? দেখুন, আমার এখন অনেক জরুরি কাজ আছে। আপনারা এসছেন, আপনাদের কথা শুনলাম, দেখছি আমি কি করতে পারি। দেখুন, এটাও তো আপনার কাজের মধ্যে পড়ে। আপনাকে আমরা সুযোগ দিলাম, কিন্তু আপনি সেই সুযোগটা অ্যাভেল করতে পারলেন না। তাই আমাদেরও না কিছু করার নেই, আপনার হায়ার অথরিটিকে আমাদেরও ফোন করতে হবে। করুন না, করুন। আচ্ছা, তখন থেকে কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি করে নিন, কাকে ফোন করার আছে, কি করার আছে, করে নিন, করে নিন। আন্দাজ করেছিলাম জানেন তো স্যার, যে এখানে এসে কোনো কাজ হবে না এবং আপনার কাছ থেকেও নম্বরটা পাবো না, সেই কারণেই বাইরে থেকে নম্বরটা জোগাড় করে এনেছি। আপনার ভরসায় আসিনি। এসপি স্যারের নাম্বার আমার কাছে আছে এবং আমি ফোনটা করছি। আপনি এসপি স্যারকে ফোন করছেন? ওরে বাপরে! আর আমি একবারে ভয়ে টেবিলের তলায় গুটিয়ে পড়বো? হ্যাঁ, আপনি টেবিলের তলায় গুটিয়ে পড়বেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের যে কাজটা করার কথা সেটাই করছি। উনি আমাদের জন্য কিছু করবেন না রে, ছাড় না, বাদ দে না। উনি তো করা বা না করার কেউ নন। উনি একটা পজিশন হোল্ড করেন, সেই জন্যই ওনার কাছে আমরা এসেছি। উনি আমাদের সাহায্য করতে বাধ্য। ওনার জায়গায় যে থাকবে সেই করবে। ওনার একটা মিশনারি আছে, ওনার একটা হায়ার অথরিটি আছে, তারা যেটা বলবে সেটাই তো উনি করবেন, সেটাই তো ওনার কাজ। हाँ सर, आप तो आपका काम ठीक से করছেন না, উল্টা इस तरह से बात করছেন कि একটা মেয়ে অসম্মানিত হচ্ছে ওর ব্যবস্থা করছেন আপনি। দাঁড়াই, ফোনটা করছি। Hello. হ্যালো, নমস্কার স্যার, আমার নাম শিমুল ব্যানার্জি। Yes. What can I help you with? স্যার, আমরা লোকাল থানায় এসেছিলাম, এখানে জাস্টিস না পেয়ে আপনাকে ফোন করেছি। আমরা শ্রীরামপুরে থাকি, চণ্ডীতলা। আসলে স্যার, আমার দিদি বিপাশা মিত্র, 12-13 বছরের বিবাহিত জীবন, কিন্তু হঠাৎ করে একদিন ওনার হাজবেন্ড আরেকটি বউ এবং বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসে। কাউকে কোনো কিছু জানায়নি এই বিয়ের ব্যাপারে, এবং এখন আমার এই দিদিকে বলা হয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। আমরা আপনাদের লোকাল থানায় এফআইআর করেছি, কিন্তু তাও কোনো স্টেপ নেওয়া হয়নি। উল্টে আমার দিদিকে বলা হচ্ছে যাতে সবকিছু মানিয়ে চলে। দেখুন, কেসটা কি অবস্থায় সেই বিষয়ে তো আমি কিছু জানি না। সেটা জানতে হলে আমাকে লোকাল থানা ওসির সাথে একবার ডিটেলসে কথা বলতে হবে, কারণ ফোনের উপরে আপনি যা বলছেন সেটাতে আমি স্পষ্ট করে কিছু বুঝতে পারছি না। আপনি একটা কাজ করুন, আপনি চাইলে আমার অফিসে চলে আসতে পারেন, সামনাসামনি বসে কথা হয়ে যাবে। হ্যাঁ স্যার, বলছি আপনি কবে সময় দেবেন সেটা যদি একটু বলেন। কাল আসুন। জেনারেলি আমি অফিসে 2টোর পর বসি, সকালে রাউন্ড টাউন থাকে। কাল 3টে নাগাদ চলে আসুন। আপনি এসপির অফিস কোথায় জানেন তো? হ্যাঁ হ্যাঁ, জানি চিনি আমরা। চলে আসবো স্যার, একদম 3টের সময় চলে আসবো। ঠিক আছে। বাই দ্য ওয়ে, ভিকটিম কে বললেন আপনি? আমার দিদি বিপাশা মিত্র। ওকে, ঠিক আছে, ওনাকে নিয়ে চলে আসুন, সামনাসামনি কথা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ওনার অফিসে কালকেই যেতে বলেছেন। দেখুন, আপনাদের একার কথাতে তো কিছু হবে না। উনি বললেন, আমারও তো কিছু বলার আছে। হ্যালো, আমি এসপি স্যার বলছি। স্যার বলুন। কি কেসটা বলুন তো, কি হচ্ছে আপনার থানায়? এই বিপাশা মিত্র কেসটা কি? কিছু না স্যার, একদম ফ্যামিলি ম্যাটার। ওনাদের অনেক দিনের বিবাহিত সম্পর্ক, তার মধ্যে
ছেলেটা বোধহয় কারোর সঙ্গে অ্যাফেয়ার করেছে, একটা বাচ্চাও আছে, বাড়িতে নিয়ে এসছে। আমি গিয়েছিলাম, অফিসিয়াল ভিজিট করেছি। এখন স্যার ওনারা বলছেন স্টেপ নিতে। স্যার স্টেপ নিতে গেলে তো আমার হাতে উপযুক্ত প্রমাণ থাকতে হবে স্যার। শুনুন, আপনার এগেনস্টে অলরেডি আমি অনেক রকম কমপ্লেন্ট পেয়েছি। একজন মহিলা আপনার দ্বারস্থ হয়েছে, তার কি বেনিফিট হতে পারে সেটা না দেখে আপনি তাকে মিসগাইড করছেন কেন? না না স্যার, মিসগাইড করিনি। আমি তো ওনাদের ভালোর জন্যই বলেছি স্যার। আমি বলেছি যে মিউচুয়ালি মিটিয়ে নিন ব্যাপারটা, না হলে তাহলে ওনার স্বামী তো ওনার প্রাপ্যটা ওনাকে দেবে না। মানে আমি তো স্যার ওদের ভালোর কথা ভেবে। কালকে সকালে আপনি আমার অফিসে আসবেন এই কেসটা নিয়ে কথা বলতে। আর শুনুন, আপনার এগেনস্টে আমি অনেক রকম কমপ্লেন্ট পেয়েছি, আর এরকম কমপ্লেন্ট যেন না আসে। আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, দিস ইজ ইয়ার ফাইনাল ওয়ার্নিং। আপনার সম্পর্কে আর কোনো অভিযোগ যেন না শুনতে পাই। গুড ডে। কি হলো? সকাল থেকে যদি তুমি রান্নাঘরটা জুড়ে রান্না করো, আমি রান্নাটা কোথায় করব? তা কি করব বলো? তুমি তো আর আমার রান্নাটা করে দেবে না, তাই আমার খাবারের ব্যবস্থাটা আমাকেই করতে হবে। তুমি ভাবলে কি করে আমি তোমার জন্য রান্না করব? তুমি বা ভাবলে কি করে আমি সারা দিন সারা রাত না খেয়ে দিয়ে বসে থাকবো? একটা লোক রোজগার করছে আর সবাই মিলে বসে বসে খাচ্ছে। ঠিকই তো, একটা লোক রোজগার করছে আর সবাই মিলে বসে বসে খাচ্ছে, সেটা তো কথা ছিল না ভাই। ওই লোকটার রোজগারে আমি, আমার শাশুড়ি আর উনি তিনজনে খেতাম। মাঝখান থেকে তুমি তোমার বাচ্চা নিয়ে উড়ে এসে জুড়ে বসলে। দুটো মানুষের চাপটা তো কম কথা নয় না। কিন্তু তুমি যখন এতটা ফিল করছো, তুমি একটা কাজ করতে পারো, কিন্তু একটু রোজগার করে নিজের স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারো। এই যে শুনছো, শুনতে পাচ্ছ কি বলছে? আমি রোজগার করব, টাকা ইনকাম করে আনবো, আর ও বসে বসে খাবে। এমায়ে কি? কোথায় আমি বললাম যে আমি বসে বসে খাবো? তা তো আমি একবারও বলিনি। চাইলে আমি রোজগার করতেই পারি, এমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু আমার ভরণ পোষণের দায়িত্বটা তো ওরই নেওয়ার কথা। এটা আমার অধিকারের জায়গা, আমি কেনই বা ছাড়তে যাবো বলো দেখি? ও, তোমার অধিকার আছে আর আমার নেই? হ্যাঁ থাকতো। যদি দুটো বিয়ে এই সমাজে স্বীকৃত হতো তাহলে নিশ্চয়ই থাকতো। সেটা তো স্বীকৃত নয়, কি করে বলি বলো? যদি দুটো বিয়ে স্বীকৃত হতো তাহলে আমি জোর গলায় বলতাম যে তোমারও ভরণ পোষণের দায়িত্বটা ওরই নেওয়ার কথা। বলতে পারছি না গো। বলো বৌমা, কি করতে হবে বলো। কোন বৌমাকে বলছো একটু মেনশন করে বলো এখন। আচ্ছা, তুমি কি চাও বলো তো? হ্যাঁ, সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকে পড়েছো, রান্না করতে শুরু করেছো, ছেলেটা তো খেয়ে বেরোবে নাকি? ও শান্তি করতে চায়, এই সংসারে যেন শান্তি না চায় সেটা চায়। কবে থেকে বলছি বাড়ি থেকে বেরিয়ে যেতে, যাবেও না। এটা সে কি গো, তুমি যে কদিন আগে আমাকে বললে তুমি নাকি আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসো, আমাকে ছাড়া নাকি তোমার চলবেই না, আমি তোমাকে ভুল বুঝছি, তুমি দুঃখে জর্জরিত হয়ে গেছিলে, আর দুদিনের মধ্যে পাল্টে খেয়ে গেলে। কত মিথ্যে কথা, কত ভুলভাল কথা আমাকে বললে। হ্যাঁ, তুমি নাকি তোমার বন্ধুর বউকে হেল্প করতে গেছিলে। কি ভাবছো? তুমি কি ভাবছো যে এই কথাগুলো আমি রেকর্ড করিনি? আচ্ছা, আমি যে রেকর্ড করিনি এটা কি করে এত কনফার্ম হয়ে বলতে পারছো? এই পাড়ার ওই মেয়েগুলোর সাথে মিশে সব শিখেছো তুমি, হ্যাঁ? বাহ, শোনো, এইসব অনেক কারণ, বুঝলে, অনেক কারণ জমে জমে, সেই কারণে আমি তোমাকে ছাড়তে। খবরদার, আর একটা কথাও তুমি বলবে না। যথেষ্ট অসভ্যতা করেছো। তোমার এই অসভ্যতার জন্য আমরা কত দূর যাচ্ছি সেটা বোধহয় তুমি জানো না। আর সেই তো, আমার সংসারটা নষ্ট না করলে তো তোমার চলবে না। বটেই তো, অবশ্যই। আমার সংসারটা নষ্ট করার সময় তো তুমি ভাবোনি, তোমার সংসার নষ্ট করার আগে তো তুমি আমার সংসার নষ্ট করেছো। সেবেলা কিছু মনে হয়নি? দেখো বৌমা, রোজ রোজ সকালবেলায় অশান্তি আমার আর ভালো লাগছে না। কি করবে বলো মা? তোমার ছেলে অশান্তি করার মতো কাজ করেছে তাই রোজ রোজ বাড়িতে অশান্তি হচ্ছে। তোমার ছেলে বাড়ি বয়ে অশান্তি ডেকে এনেছে তাই অশান্তি হচ্ছে। তুমি একটা কাজ করো না, তুমি রাগ করে বরং মেয়ের বাড়ি চলে যাও। তা তো করছো না। রাগ তো তুমি করছো না, উল্টে তোমার ছেলেকে তুমি প্যাম্পার করে চলেছো। সেটা না খুব ভালো করে বুঝতেও পেরেছি গো মা, দেখতেও পাচ্ছি রোজ। একটা কথা মনে রেখো মা, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনে কিন্তু সমানভাবে অপরাধী। তোমার ছেলে তো বিরাট অন্যায় করেছে, তার বিচার হবে, তার শাস্তিও হবে, কিন্তু তুমিও সেই অন্যায়টা দিনের পর দিন সহ্য করেছো, করে চলেছো। তোমার কোনো বিচার হবে না, এটা ভাবলে কি করে?
চন্দন, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এবার যদি তুমি আমার জন্য অন্য বাড়ি না জোগাড় করো তাহলে কিন্তু তোমার সাথে আমার অশান্তি হবে। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আর আমি কেন তোমার পুরনো বউয়ের সাথে থাকতে যাবো বলো তো? সহ্য কথা বলছো, আমার যদি টাকা থাকতো আমি কি এখানে থাকতাম? আমার টাকা কোথায় আমি নতুন বাড়ি নেবো? দেখো, এটা আমার মায়ের বাড়ি, মায়ের বাড়িতে আমরা আছি। মা তার বাড়িতে যাকে যাকে থাকতে দেবেন বলে মনে করেছেন তারা তারা এই বাড়িতে আছে। মা যখন সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করে বলছে মা তোমাকেই চায়, তখন একটা মানুষের মিনিমাম মান সম্মান লাজ লজ্জা থাকলে তার তো এই বাড়ি থেকে নিজেই চলে যাওয়া উচিত। নেই গো, আমার মিনিমাম মান সম্মান বোধ নেই। আমার মান সম্মান বোধ এতটাও নেই যে তোমার মা বললেন বলেই আমাকে সুরসুর করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার অধিকারটার কি হবে তাহলে? আজকে আমরা এসপি স্যারের কাছে যাচ্ছি। যদি এসপি স্যার বলেন যে আপনি এ বাড়ি ছেড়ে চলে যান, যাব। উনি না বলা অব্দি আমি যাব। হ্যাঁ, আমাকে শান্তি দেবে না, তাই তো? আমারই পয়সায় খাচ্ছ, আমারই বাড়িতে থাকছো। আর দেখেছো মা, দেখেছো? সত্যি বৌমা, তোমাকে কি বলি বলো তো? তুমি আমার ছেলেটারই সর্বনাশ করতে চাইছো। যদি মন থেকে কেউ কারোর সঙ্গে থাকতে না চায় তাহলে জোর করে কি কেউ থাকতে পারে? থাক মা, প্লিজ। আর মনের কথা তুমি বলো না। মন কি চাইছে সেটা আমি ভাবতেই ভুলে গেছি। এতদিন তো জানতাম, মন থেকেই জানতাম যে তোমার ছেলে আমাকে ভালোবাসে, আমার সাথেই থাকে। আবার আজ এই একই কথা মন থেকেই জানি যে না, থাকে না। তোমার ছেলে আমার সঙ্গে থাকে না, থাকতে চায়ও না, আমাকে ভালোবাসে না। মনের কথা আর জিজ্ঞেস করো না। আর মনের কথা বুঝতে পারলেও আমি যে বাড়ি ছেড়ে চলে যাব তোমাদের সবাইকে, এই বাড়িটা ছেড়ে দিয়ে, এই গ্যারান্টি কি করে আমি দিই বলো তো? এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আমারও তো একটা ভবিষ্যৎ বলে বস্তু আছে, সেটার কথা তোমাকে ভাবতে হবে। শুধুমাত্র তোমার ছেলের ভবিষ্যতের কথা ভাবলে তো হবে না। তুমি ভাবতে পারো, আমাকেও তো আমারটা ভাবতে হবে। কিছু মনে করো না, আমি আমার ভবিষ্যৎ সুনিশ্চিত না করে তোমার ছেলের ভবিষ্যতের কথা ভাবতে পারবো না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি দেখি দেখি, এদিকে আয়, এদিকে আয়। আরে কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? ওকে মারছো কেন? দেখি, নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে, চোখে জল বেরিয়ে গেছে। দেখো, আরে আমার বাচ্চাকে আমি মারবো না কি করবো, তাতে তোমার কি দরকার? আমার উপর রাগ করে বাচ্চাটাকে কষ্ট দিও না। ওর নিশ্চয়ই গলায় কিছু ঢুকেছে, দেখো কষ্ট হচ্ছে ভীষণ। খুব দরদ না তোমার? হ্যাঁ, সত্যি দরদ। চোখের সামনে একটা এইটুকু বাচ্চাকে কষ্ট পেতে দেখছি তো, তাই দরদ। কি হয়েছে রে মা? কি করেছিসটা? কি কি খেয়েছিস বল না। আরে বাবা, মেয়েটার পিঠে চাপড় মারো না। ওই গলায় যদি কিছু ঢুকে থেকে বেরিয়ে যাবে, চাপড় মারো। কি হলো? কি কি সর্বনাশ! ঈশ্বর, দেখো দেখো আমার মেয়েটার কি হলো, কে জানে। জানি তো এখানে অভিশাপ আছে, সব যাচ্ছে আমার মেয়েটার ওপর দিয়ে। দেখি, ওরভাবে ঝাঁকিও না ওকে, ওরভাবে ঝাঁকিও না, ঝাঁকিও না। গলায় যদি কিছু ঢুকে থাকে ও ভিতরে চলে যাবে, আর এরভাবে ঝাঁকিও না গো। এই, তুমি চুপ করো। তুমি আমাদের ব্যাপারে একদম কথা বলতে আসবে না। মা, দেখি কি হয়েছে? তুমি না আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলো না কিন্তু। তুমি চুপ করো। এই তোমরা দুজন ঝগড়াঝাটি করা বন্ধ করো তো। তোমার বয়ফ্রেন্ডকে বারণ করো ঝগড়াঝাটি করতে। বয়ফ্রেন্ড? হাজবেন্ড? আমি তো জানি বয়ফ্রেন্ডই। যাকে এখন বাচ্চাটার কি হয়েছে আগে দেখি। কি রে মা, এদিকে আয়, এদিকে আয় তো, এদিকে আয়। দেখি তো গলায় কি আটকেছে, দেখি। হাঁকর 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 হাঁকর। এই দেখি 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 দেখি, বাচ্চাটা হয়তো হয়তো। হ্যাঁ, এদিকে আয়। হ্যাঁ, দেখি, হাঁ কর, হাঁ কর, হাঁ কর, হাঁ কর। দেখি বাবা, হাঁ কর একটু। মেয়েটা তো আমার নিঃশ্বাসই নিতে পারছে না। এই যে দেখো না, একটু দেখো না, ও কি হলো কি দেখো না। দেখবো, কি দেখবো আমি? তুমি এতক্ষণ কি করছিলে? ও কি নিয়ে খেলছে না খেলছে তুমি দেখবে না? তুমি আমাকে শাসন করছো? হ্যাঁ, আর তোমার পুরনো বউ সকাল থেকে অশান্তি করছে, রান্নাঘরে কাজ করতে দিচ্ছে না। আমি আমি কি করবো? বাচ্চাকে দেখবো কি করে? সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। মিটিং ছিল জরুরি, সেটাও এর চলে যেতে পারবো না। এদিকে এসো তো একটু। হাঁ করো দেখি, একটু বড় করে হাঁ করো, হাঁ করো, হাঁ করো। ও বাবারে, ওর গলায় কিছু একটা ঢুকে রয়েছে, মুখে হাত দিয়ে বার করো। কই দেখি। আরে কি করবো, আঙুলি তো দিতে দিচ্ছে না মুখে। ছাড়ো ছাড়ো, হাঁ করো, বড় বড় বড়। বড় করে, বড় করে, একটু 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 একটু। এই ছোট বলটা বোধহয় খেলতে খেলতে গলায় ঢুকিয়ে ফেলেছিল। তুমি একটু যাও তো, চোখে মুখে একটু জল দিয়ে দিতে বলো তোমার মাকে। তুমি খুব ভালো। আমাকে আর ভালো বলো না। আমি পারলাম তো, কি হয়েছে? আমাকে ভালো বলো না। এত লোকের সামনে আমাকে ভালো বলছো, দেখছো তো সবাই আমাকে
কত খারাপ বলছে। তুমি বরং যাও, তুমি একটুখানি মুখে কুলকুচি করে এসো তো জল নিয়ে। বলটা নোংরা মুখে দিয়েছিল, মুখটা একটু ধুইয়ে দাও। আর কখনো এরকম করো না, বুঝলে? খেলতে খেলতে কখনো কোনো কিছু মুখে দিয়ে দেবে না। দেখলে তো তোমার গলায় আটকে গিয়ে কি কষ্টটাই না তুমি পেলে। মা, কষ্ট হচ্ছে না? তুমি তো সকাল থেকে উঠে ঝগড়াই করছিলে, আমার যখন এত কষ্ট হচ্ছে তুমি তো দেখোই নি। হে ঈশ্বর, তুমি রক্ষা করেছো, ঈশ্বর রক্ষা করেছো। একদমই, এটা বড় ঘটনা ঘটতে পারতো। কখনো কখনো না মা, ঈশ্বর নয়, মানুষকেই কোনো কোনো পরিস্থিতি সামাল দিতে হয়। এত ছোটখাটো ব্যাপারে ঈশ্বর মাথা গলাতে আসেন না। আর ওকে আজকে গলা থেকে বলটা বের করে বাঁচালাম আমি, কোনো ঈশ্বর নয়। আমাকে ক্রেডিট দিতে এখনো তোমার এতটা অসুবিধা? না, ক্রেডিট যদিও আমি চাইছিও না, একবারের জন্যেও না। শুধু বললাম সব পরিস্থিতিতেই ঈশ্বর রক্ষা করেন না। আর এই যে শোনো, তোমাকে বলি, নিজের বাচ্চার প্রতি না একটু খেয়াল রেখো, একটু সামলে রেখো, আগলে রেখো। বাচ্চার এরকম হলে কিভাবে বাচ্চাকে উদ্ধার করতে হবে সেটা ওরকম হাউ হাউ করে চিৎকার করলে হয় না, বোঝা যায় না। সেটা একটু মাথায় রাখতে হয়। আমার বাচ্চাটার গলা থেকে বলটা বার করেছে বলে এত ক্রেডিট নেওয়ার কিচ্ছু হয়নি। তোমার মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে আমি ক্রেডিট নিচ্ছি? না মধুরিমা, আমি ক্রেডিট নিচ্ছি না, নিতে চাইও না। শুধু বাচ্চাটাকে একটু রিলিফ দিতে পেরেছি, এই যা। তুমি যে সম্পর্কটার হাত ধরে চলে এসেছো না বাচ্চা নিয়ে এ বাড়িতে, সেই সম্পর্কটা তোমার থাকবে না মধুরিমা, থাকতে পারে না। যদি থাকার হতো তাহলে আমার সংসারটাও টিকেই যেত, আমার সম্পর্কটা বেঁচে থাকতো, এভাবে শেষ হয়ে যেত না। প্রথমে তো তুমি অনেক বিদ্রোহ করেছিলে, তারপরে নিজের স্বার্থেই সমস্ত বিদ্রোহ তোমার জীবন থেকে চলে গেছে। তুমি একটা কথা মাথায় রেখো মধুরিমা, বাচ্চাটাকে এত অবহেলা করো না। না আমি থাকবো তোমার জীবনে, না যাকে তুমি আজ স্বামী বলে পরিচয় দিতে চাইছো, না সে থাকবে তোমার জীবনে। থেকে যাবে তোমার সন্তান, আর এই সন্তান ভবিষ্যতে তোমাকে 1000 গুণ ফেরত দেবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। এই কথাটা যদি মন থেকে তুমি বিশ্বাস করতে পারো, তাহলে দিনের পর দিন অন্তত একটা মিথ্যের দোহাই দিয়ে আমার সঙ্গে এই অসম লড়াইটাতে তুমি যাবে না, যেতে পারো না। আর একটা কথা বলি, আজকে আমার জীবনে যা ঘটেছে মধুরিমা, সেটা যে ভবিষ্যতে তোমার জীবনে ঘটবে না, এ কথা কিন্তু তুমি হলপ করে বলতে পারো না।